নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অনৈক্য থেকে ঐক্যে পৌঁছেছিলেন তার কিন্তু অজস্র প্রমাণ আছে। কোনো কোনো রাজনৈতিক দল থেকে প্রচার করা হয় যে তাদের মধ্যে নাকি ভীষণ শত্রুতা ছিল। কোনো কোনো খবরের কাগজের কাটিংও প্রকাশ করা হয়, যদিও তার সঠিক অস্তিত্ব সম্পর্কে সন্দেহ রয়েই যায়। যেটা ইতিহাস কথা বলে। আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু, তখন তিনি সুভাষচন্দ্র বসু, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বঙ্গীয় হিন্দু মহাসভার সঙ্গে সর্বভারতীয় হিন্দু মহাসভা দুটোর মধ্যে পার্থক্য ছিল একটা জায়গায়। কংগ্রেসের সঙ্গে, কংগ্রেস নেতা সুভাষচন্দ্র বসুর সঙ্গে কিন্তু বঙ্গীয় হিন্দু মহাসভার বিবাদ ছিল রাজনৈতিক কারণেই, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। এমনকি যে আমরা জানি যে শ্রদ্ধানন্দ পার্কে একটি ঘটনা ঘটেছিল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন কেউ ঢিল ছুঁড়েছিল, তার কপাল কিছুটা ফেটে গেছিল, অল্প রক্তাক্ত হয়েছিল। এই ঘটনা নিয়ে শ্যামাপ্রসাদের ডায়েরিতে কিন্তু কখনো দোষারোপ করেনি সুভাষচন্দ্রের প্রতি, বা সুভাষচন্দ্র বা তার অনুগামী কেউই কিন্তু দাবি করেননি যে শ্যামাপ্রসাদের প্রতি আক্রমণ তারা করেছেন। ফলে এটি একটি রাজনৈতিক প্রচারের মধ্যে পড়ছে। আমরা দেখতে পাই পরবর্তীকালে তখন 43 সালে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা তথা ভারতের দুর্ভিক্ষের জন্য টন টন চাল পাঠাবার জন্য ব্যবস্থা নিচ্ছেন। খালি বেতারে অনুরোধ করছেন যাতে খিদিরপুর ডক থেকে জাহাজগুলোকে নিরাপদে ফেরত পাঠানো যায়। সেই ম্যানমেড ফেমিনের সময়, দুর্ভিক্ষের সময় কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, এবং আজাদ হিন্দের যে আত্মত্যাগ, এটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দারুণভাবে নাড়া দিয়ে গেছিল। তার আমরা প্রমাণ পাই যখন আজাদ হিন্দ ফৌজ দিবস 21-22 নভেম্বর 1945 সালে সেই বন্দি মুক্তি আন্দোলন নিয়ে ছাত্র যুব উত্তাল, এবং আমরা জানি কলকাতার রাজপথে ছাত্রনেতা রামেশ্বর ব্যানার্জি পুলিশের গুলিতে, ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হন। তার সেই শবযাত্রা নিয়ে এবং ছাত্রদের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পূর্ণভাবে ছিলেন। এবং একটা ঐতিহাসিক সত্য, এই সময় কিন্তু সুভাষচন্দ্রের মেজদাদা শরৎ বোসকে পাওয়া যায়নি, এবং জ্যোতির্ময়ী দেবী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ তারা কিন্তু এই রামেশ্বর ব্যানার্জির পরিবারের সঙ্গে ছিলেন। পরবর্তীকালে যদি আমরা দেখি যে সংবাদপত্রের খবর, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দারুণভাবে শ্রদ্ধা জানাচ্ছেন সুভাষচন্দ্র বসুকে। কিভাবে? আমি একটু সংবাদপত্র থেকে একটু উদ্ধৃতি দিচ্ছি, খুব সামান্য। সেখানে তিনি বলছেন, নেতাজি সম্পর্কে বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁরই অমর বাণী জয় হিন্দ দিল্লি চলো, যা আমাদের দান করেছে স্বাধীনতা। সারা ভারতে উত্তম দেশপ্রেমের তপ্ত প্রবাহ প্রবাহিত করে আমরা চিরদিন রাখব স্মরণে, আর আকুল কণ্ঠে কোটি কোটি ভারতের নরনারী যুগে যুগে কামনা করবে, হে স্বদেশের একনিষ্ঠ সাধক মহান বীর সুভাষ, ফিরে এসো, তুমি ফিরে এসো। এটা বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুভাষচন্দ্র বসু সম্পর্কে। আমরা যদি দেখি সুভাষচন্দ্রের আরেকজন শরীর নজরুল ইসলাম যখন গুরুতর অসুস্থ, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিলেন, তার মধুপুরের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, রেখেছিলেন। এবং নজরুল ইসলামের সম্ভবত সুস্থ অবস্থায় এটাই শেষ চিঠি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তাতে তিনি কিন্তু উল্লেখ করেছেন, বাঙালি আগামী দিন বাংলার দুই নায়ককে মনে রাখবে, এক সুভাষচন্দ্র বসু, দ্বিতীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। লিখছেন কাজী নজরুল ইসলাম। আমরা দেখব 1951 সালে যখন হিন্দু মহাসভা ছেড়ে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নতুন দল জনসংঘ প্রতিষ্ঠা করছেন, দিনটা কিন্তু ছিল 21শে অক্টোবর, অর্থাৎ আজাদ হিন্দ সরকার যে প্রতিষ্ঠা হয়েছিল যেই দিনটিতে, সেই দিনটি কিন্তু বেছে নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জনসংঘ প্রতিষ্ঠার জন্য। আমরা এরপর যখন দেশভাগ অনিবার্য হয়ে উঠল, আজাদ হিন্দের যে সে উত্তাল সাম্প্রদায়িক সম্প্রীতির যে উত্তাল আন্দোলন তা
স্তিমিত করে দেওয়া হলো তৎকালীন ব্রিটিশের চক্রান্তে, এবং ভারতীয় জাতীয় নেতৃত্বও কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন সেই নৌবিদ্রোহের সময় থেকে। আমি শুধু উল্লেখ করি যে এই অনিবার্য দেশভাগকে যখন ভারতবর্ষের কোনো জাতীয় নেতা সেভাবে আমরণ অনশন করলেন না দেশভাগকে রুখতে, সর্বাত্মকভাবে, তখন কিন্তু পাঞ্জাবের দিকে মাস্টার তারা সিং অকালি দলের এবং এদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রুখে দাঁড়িয়েছিলেন। আজ পূর্ব পাঞ্জাব, ত্রিপুরা